স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। এই বছরটি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তনের এবং আলমবাজার মঠে প্রথম পদার্পণের 129তম বর্ষ। একথা আজ অনেকেই স্বীকার করেন যে পাশ্চাত্যের স্বামীজির অভাবনীয় কীর্তিকলাপের কথা যখন থেকে ভারতে এসে পৌঁছতে শুরু করে এবং তারপর স্বামীজির ভারত প্রত্যাবর্তন উপলক্ষে সমগ্র দেশব্যাপী যে অভূতপূর্ব উদ্দীপনা দেখা দেয়, তা থেকেই ভারতবর্ষের নবজাগরণের সূচনা। তাই প্রতি বছর এই দিনে আমরা বজবজ থেকে আলমবাজার পর্যন্ত স্বামীজির পুরো যাত্রাপথটিকে রিএনাক্ট বা পুনরঅভিনয় করি। প্রথমে সকালবেলা বজবজ থেকে একটি সুসজ্জিত ট্রেনে স্বামীজির একটি সুসজ্জিত মূর্তিকে শিয়ালদা স্টেশনে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে স্বামীজিকে সামনে রেখে একটি বিশাল শোভাযাত্রা কলকাতার বিভিন্ন পথ পরিভ্রমণ করবার পরে সন্ধ্যাবেলায় আলমবাজার মঠে পৌঁছয়। আজ আরো বেশি করে প্রয়োজন স্বামীজির স্বদেশ প্রেম, মানব প্রেম, সেবা, সততা, আত্মত্যাগ ও আত্মনির্ভরতার বাণী মানুষের মধ্যে, বিশেষত যুব সম্প্রদায়ের মধ্যে আবার ছড়িয়ে দেয়। জনসাধারণকে ও যুব সমাজকে স্বামীজির অমর বাণী বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমরা প্রতি বছর 19 ফেব্রুয়ারি তারিখটিকে এরকম বিশেষভাবে পালন করে থাকি। স্বামী বিবেকানন্দ যেন সত্যি এদিন আবার বজবজ থেকে শিয়ালদা স্টেশনে এসে নামেন এবং সেখান থেকে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে ধীরে ধীরে কলকাতার বিভিন্ন রাস্তা ধরে আলমবাজার মঠের দিকে এগোতে থাকেন। স্বামীজির সেই দিনের গোটা যাত্রাপথটিকে আমরা এভাবে সমবেতভাবে পুনরঅভিনয় করি। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। স্বামী বিবেকানন্দ 1897-এর 19 ফেব্রুয়ারি শিয়ালদা স্টেশনে এসেছিলেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রায় 125-30 বছর আগের কলকাতা সে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা ছিল, আর সেই ফেব্রুয়ারি মাসে শীতও অনেক বেশি ছিল। কিন্তু সেই শীত উপেক্ষা করে শিয়ালদা স্টেশনে প্রায় 20,000 লোকের উপস্থিতি ছিল। স্বামীজির এই যে পাশ্চাত্য যাত্রা এবং তারপরে এই যে ভারত প্রত্যাবর্তন, এটা এমন একটা আলোড়ন সৃষ্টি করেছিল যে তার থেকেই ভারতবর্ষের নবজাগরণের সূচনা। একটা উদাহরণ দিচ্ছি, এবছর তো বন্দে মাতরমের 150 বছর পালিত হচ্ছে। তার মানে হচ্ছে বন্দে মাতরম সেটি লিখিত হয়েছিল, ঠিক এক্সাক্ট সাল কেউ বলতে পারছে না, কিন্তু ওই 1875 ওরকম নাগাদ লেখা হয়েছিল। কিন্তু এই বন্দে মাতরম 25 বছর কেটে গেছে, মানে 1900 সাল এসছে, তখনও পর্যন্ত কিন্তু এই বন্দে মাতরম, এই যে স্বদেশ সঙ্গীত বা স্বদেশের স্বাধীনতার জন্য একটা যুদ্ধ সঙ্গীত, ওয়ার সং, সেটা কিন্তু হয়ে ওঠেনি। এর মূলে তারপরে কেন হলো, এটা হচ্ছে বিবেকানন্দ ফ্যাক্টর। যে ব্রিটিশ সরকার, ওরা তো 200 বছর, ওরা তো চিরকাল শাসন করবে ভেবেছিল, কিন্তু 200 বছরও শাসন করতে পারেনি। কিন্তু ওইটুকু সময়ের মধ্যে ওরা কিন্তু একেবারে আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিতে ফেলেছিল। ওরা আমাদের মনের মধ্যে একদম গেঁথে দিয়েছিল যে তোমাদের এই যে 5,000, 6,000, হাজার হাজার বছরের সভ্যতা পেছনে আছে, সেগুলো একেবারে শূন্য। তোমরা মানুষ হতে, সভ্য হতে শিখেছো আমাদের ইয়েতে। এই যে ডিপ রুটেড সেন্স অফ ইনফেরিয়রিটি, এইটা স্বামীজি এক ধাক্কায় তুলে দিয়েছিলেন। আমরা সেই সময় দেখলাম, যেটা আর কি মানে আমাদের দূরতম স্বপ্নেও আমরা কল্পনা করতে পারতাম না। দেখলাম যে ওই যে সাদা চামড়ার মানুষগুলো, যাদেরকে আমরা ভগবান বলে মনে করছি, সব ক্ষেত্রে ভগবান,
সেই সাদা চামড়ার মানুষগুলো আমাদের দেশের একটি সন্ন্যাসী, স্বামীজি ফর্সা ছিলেন কিন্তু ওদের চোখে কালো, তো আমাদের দেশের একটা সন্ন্যাসীকে মাথায় করে রাখছে। এটা দেখে আমরা ভাবতে শুরু করলাম যে আমরা নিজেদেরকে যতটা সামান্য ভেবেছি ততটা সামান্য তো নয়। সেই জন্য শ্রী অরবিন্দের একটা খুব সুন্দর কথা আছে, তিনি বলছেন যে গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ ইজ দি ফার্স্ট ভিজিবল সাইন দ্যাট ইন্ডিয়া ইজ অ্যাওয়েক। শি ইজ অ্যাওয়েক নট অনলি টু সার্ভাইভ বাট অলসো টু কঙ্কার। এই যে স্বামীজি ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে একটা মহান মিশন বা উদ্দেশ্য নিয়ে পাশ্চাত্যে গেলেন, সেটাই হচ্ছে প্রথম সুস্পষ্ট লক্ষণ যে ভারতবর্ষ জেগে উঠেছে। এবং ভারতবর্ষ জেগে উঠেছে শুধু নিজে বেঁচে থাকার জন্য না, জয় করার জন্য। এই জয়টা মানে অবশ্যই বুঝতে হবে যে অন্যের শাসন ক্ষমতা ছলে বলে কৌশলে দখল করা নয়, যেটা ব্রিটিশ করেছিল। এটা হচ্ছে আমাদের চিন্তা। যেমন স্বামীজি বলেছেন ভারত আবার উঠবে, যে শান্তির পতাকা নিয়ে, প্রেমের পতাকা নিয়ে, ওই গ্রহিষ্ণুতা, সহিষ্ণুতা, মৈত্রী, করুণা, বুদ্ধদেব যেমন বলেছেন, তা সেই সব দিয়ে ভারত জয় করবে। এইটা হচ্ছে প্রথম ভিজিবল সাইন। শ্রী অরবিন্দ বলছেন, নবজাগরণের আরেকজন বিরাট ব্যক্তিত্ব, এরা এই কথাটা বলছেন। আর এটা কীরকম আলোড়ন সৃষ্টি করেছিল স্বামীজির এই যে শিকাগো বক্তৃতাগুলো, সেই আমাদের দেশে যখন খবর আসছিল। শিকাগো বক্তৃতাটা হলো তো বক্তৃতা মালা বলতে হবে, বহুলোকই স্বামীজি শিকাগো বক্তৃতা মানেই ওই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স যেন একটা বক্তৃতা দিয়েছেন। স্বামীজি যে কটা বক্তৃতা দিয়েছিলেন এখনও খুঁজে বের করা যায়নি, কারণ বহু বক্তৃতা দিয়েছিলেন। ম্যারি লিবার 12টা বক্তৃতা খুঁজে পেয়েছেন, কিন্তু ওনার হতেই আছে যে অনেক বক্তৃতা দিয়েছে এবং অনেক ক্ষেত্রে আরও অনেক পাণ্ডিত্যপূর্ণ তাত্ত্বিক বক্তৃতা স্বামীজি দিয়েছেন, যেগুলো রেকর্ডেড হয়নি। তো 1893 সালের সেপ্টেম্বর মাসে শিকাগো বক্তৃতা হলো। তা আমাদের দেশের অমৃতবাজার পত্রিকা সে 1 বছর পরে 1894 খ্রিস্টাব্দে একটা খবর বের করেছিল। সেই খবরটাতে তিনি বলছেন যে বিবেকানন্দ, ইংরেজি পত্রিকা, যে বিবেকানন্দ একা বিবেকানন্দ, হি হ্যাজ ডান মাচ মোর টু রেজ দি কান্ট্রি ইন দি এস্টিমেশন অফ দি ওয়ার্ল্ড দেন হোয়াট হ্যাজ হিদারটু বিন ডান বাই অল আওয়ার পলিটিক্যাল লিডার্স পুট টুগেদার। একা বিবেকানন্দ ভারতবর্ষের ভাবমূর্তিটাকে সারা পৃথিবীতে উন্নীত করার জন্য যা করেছে, সেটা আমাদের এতদিনের রাজনৈতিক নেতারা একেবারে সমবেতভাবেও করতে পারেনি। এই বিবেকানন্দ ভারতবর্ষে আসছেন। ভারত ভূমি পুণ্যভূমি ভুলবো না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না। বাঁচবো কভু নিজের তরে বাঁচবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না। শ্রীরামকৃষ্ণের সাধনক্ষেত্র দক্ষিণেশ্বর। জীবনের শেষ বছরটিতে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন দক্ষিণেশ্বর থেকে চিকিৎসার জন্য তাকে প্রথমে নিয়ে আসা হয় কলকাতার শ্যামপুকুরে, এবং 1 মাস পরে 1885 ডিসেম্বর মাসে কাশীপুর উদ্যানবাটিতে। এখানেই তিনি তার জীবনের শেষ 8টি মাস কাটান এবং 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট দেহত্যাগ করেন। শ্রীরামকৃষ্ণের দেহান্তের পর 1886 অক্টোবর মাসে তার সন্ন্যাসী শিষ্যদের নিয়ে প্রথম মঠ গড়ে ওঠে বরানগরে। 1890 খ্রিস্টাব্দে সেই মঠ উঠে আসে আলমবাজারে। এই আলমবাজার মঠে বিশ্ববিজয়ী বিবেকানন্দের প্রথম পদার্পণ হয় 1897 19 ফেব্রুয়ারি তারিখে। তিনি তো এলেন কি, প্রথমে শ্রীলঙ্কাতে নামলেন। শ্রীলঙ্কা তখন ভারত মধ্যেই আছে। তারপর ভারতের মূল ভূখণ্ডে এসে পদার্পণ করলেন তাৎপর্যপূর্ণভাবে 26শে জানুয়ারি। আমাদের আজকের ভারতবর্ষের জন্য সেটা খুব সিগনিফিক্যান্ট। 26শে জানুয়ারি তিনি পদার্পণ করলেন। 27শে জানুয়ারি রামেশ্বর মন্দিরে গেলেন। সেই বিখ্যাত বক্তৃতা শিবজ্ঞানে জীবের সেবা যখন উচ্চারিত হয়েছিল, তিনি বলেছিলেন না, যদি প্রভু কখনো দিন দেন সারা পৃথিবীতে এই বাণী ছড়িয়ে দেবো। ঠিক তাই, ওখানে এসে কিন্তু ওই শিবজ্ঞানে জীবের সেবার কথা বললেন, আমরা সবাই জানি। এবার এগোচ্ছেন, ওই দক্ষিণ ভারত থেকে এগোচ্ছেন তিনি, পরমকুড়ি, কুম্ভকোণম ইত্যাদি ইত্যাদি হয়ে চেন্নাইতে এলেন। 9 দিন থাকলেন। ওরা সব বর্ণনা করেছে যে এই চেন্নাইয়ের এই 9 দিন যেন ওদের একটা নতুন ধরনের নবরাত্রি। আর খুব সুন্দর শঙ্করী প্রসাদ বসু বের করেছেন, খবরের কাগজে আছে যে ওই সময় সব গ্রামের থেকে ছেলেরা এসে ফাইনাল পরীক্ষা দিয়েছে, বোর্ডের পরীক্ষা বা এইসব পরীক্ষা, তারা ফিরে যাবে হোটেল টোটেল থেকে, যে কেউ ফিরে যাচ্ছে না, তারা খরচ করে থাকছে। কেন? বিবেকানন্দ কখন আসবে? রাস্তাঘাটে একটাই কথা,
বিবেকানন্দ কবে চেন্নাইতে আসছেন? এই 9 দিন। এই করতে করতে 15ই ফেব্রুয়ারি তিনি ওখান থেকে জাহাজে উঠলেন। সেই জাহাজ 18ই ফেব্রুয়ারি রাত্রিবেলা বজবজ বন্দরে এলো। স্বামীজি নামলেন না, সকালবেলা নামলেন হচ্ছে 19শে ফেব্রুয়ারি। আর 19শে ফেব্রুয়ারি নামলেন, একটা রেলওয়ের থেকে একটা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল, সেখানে তিনি এলেন। এসে তিনি শিয়ালদাতে এলেন, 20,000 লোক ওই শীতকে উপেক্ষা করে। স্বামীজি ভারতবর্ষে পৌঁছানোর আগেই আমেরিকার বিশিষ্ট শিক্ষিতা একদল ভক্ত তারা স্বামীজির মাকে চিঠি লিখেছেন, বলে আপনার প্রতি এবং ভারতবর্ষের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা এরকম রত্নকে পাঠিয়েছেন, আমরা জানতাম না। আমরা হচ্ছি নবীনতম দেশ, আর আপনাদের দেশ হচ্ছে প্রাচীনতম দেশ। আমরা জানতামও না যে আপনাদের প্রাচীনতম দেশের মধ্যে আমাদের জন্য এত ভালোবাসা, এত দেবার জিনিস আছে। আমরা আপনার কাছে অনুরোধ করছি, মানে 2 মায়ের কাছে, ভুবনেশ্বরী দেবী এবং ভারত মা, আমরা অনুরোধ করছি যে আরও বিবেকানন্দ যদি আপনারা আমাদের কাছে পাঠান। আরও বিবেকানন্দ তো হয় না, কাজেই মোদের বিবেকানন্দ সারা পৃথিবীর, মানে বিশ্বের বিবেকানন্দ হয়ে এই প্রথম ফিরলেন। বাংলা তথা গোটা ভারতবর্ষের রাজধানী কলকাতাতে স্বামীজি এসেছিলেন, এবং এই কলকাতাতে যে অভূতপূর্ব জাগরণ হয়েছিল, সেই জাগরণ গোটা ভারতবর্ষকে প্রভাবিত করেছিল। রোমানোলা বলছেন, এই যে স্বামীজি বাণীর বীজ ছড়াতে ওই দক্ষিণ ভারত থেকে কলকাতা হয়ে সারা ভারতবর্ষ ঘুরলেন, ওইতে যা বলছেন তার তাৎপর্য হচ্ছে ল্যাজারাস কমফোর্ট, ও মাই ইন্ডিয়া অ্যাওয়েক। তেমনি মৃত ল্যাজারাস যেমন যীশু খ্রিস্টের আহ্বানে জেগে উঠেছিল, তেমনি স্বামীজির আহ্বানে এই এতদিনের ঘুমিয়ে থাকা মৃতপ্রায় ভারতবর্ষ জেগে উঠল। ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, মাদ্রাজের এক সময়কার মুখ্যমন্ত্রী চক্রবর্তী রাজা গোপালাচারী বলেছেন, আমাদের সাম্প্রতিক কালের অতীতের দিকে তাকালে আমরা বুঝতে পারি স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলন করে দিয়েছেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না। আমাদের সব কিছুর জন্যই আমরা তাই স্বামী বিবেকানন্দের কাছে ঋণী। তিনি আমাদের আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বাধীনতার পিতা। শিকাগো থেকে কলকাতা, এটা গত বছর আমাদের বেরিয়েছে, কিন্তু স্বামীজির যখন এই ভারত প্রত্যাবর্তনে 100 বছর হলো, তখন রামকৃষ্ণ মঠ মিশন পালন করেছিল। সেই সময় একটি বই বেরিয়েছিল, বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন। তা সেখানে বইটির কভারে লেখা ছিল যে এ কোনো সফল মানুষের স্বদেশে ফিরে আসা নয়। সফল মানুষের ফিরে আসা, যেমন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দল এলো, সেটাও গৌরবের, কিন্তু এটা সেই রকম ভারত প্রত্যাবর্তন নয়। এ যেন ভারতের আত্মার ভারত প্রত্যাবর্তন। বিবেকানন্দ যে ভারতের আত্মা, ভারতের স্বরূপ। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, আমি যখনই স্বামী বিবেকানন্দের সম্বন্ধে কিছু বলতে যাই, তখনই আমি আত্মহারা হয়ে যাই। ঘন্টার পর ঘন্টা বলে গেলেও তার সম্বন্ধে কিছুই বলা হবে না। আজ যদি তিনি জীবিত থাকতেন, তবে অবশ্যই তিনি আমার গুরু হতেন, অর্থাৎ আমি তাকে গুরুপদে বরণ করতাম। চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করতে পারি না। বজবজের বিবেকানন্দ স্মারক সমিতি এবং রামকৃষ্ণ আশ্রম বরানগর 1985 সাল থেকে স্বামীজির কলকাতা প্রত্যাবর্তনের এই দিনটিকে পরম নিষ্ঠা ভরে পালন করে আসছেন। আলমবাজার মঠ রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হওয়ার পর রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষই গত 2025 সাল থেকে এই দিনটিকে আরো বিস্তৃতভাবে পালন করতে শুরু করেছেন। রামকৃষ্ণ মঠ এবং মিশন আমরা
স্বামীজির ভারত প্রত্যাবর্তনের যখন শতবর্ষ হয়েছিল 1997 সালে পালন করেছিলাম আমরা, কিন্তু 2009-10 থেকে আপনি একার উদ্যোগে করছেন এবং আপনার সঙ্গে এই স্মারক সমিতি আরো সব এরা সব যোগ দিচ্ছে। তা আপনার তো অনেক অভিজ্ঞতা, আপনার কিছু অভিজ্ঞতা মানে কি মনে হয়েছে? আলমবাজার মঠে যেহেতু স্বামীজি এসেছিলেন হ্যাঁ, বিশ্ব জয় করে, হ্যাঁ। এই দিনটা ছিল অত্যন্ত, আমার কাছে মনে হয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। সেই ব্রিটিশ ভারতে স্বামীজি একজন তরুণ সন্ন্যাসী বিশ্ব জয় করে ফিরছেন। ভারতবর্ষের রাজধানী কলকাতা ব্রিটিশের দাঙ্গা পাচ্ছে তখন প্রশাসনিকভাবে। সেই সময়ে ওই দিনটার ইতিহাস আমি পড়লাম, রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাস। সেদিন 20,000 মানুষ উদ্বেল হয়ে উঠেছে একদম সারা কলকাতা, জয় রামকৃষ্ণ জয় বিবেকানন্দ ধ্বনিতে। রাস্তায় পত্র পুষ্পে পল্লবে একদম অনেক তোরণ হয়েছিল। তো আমি হঠাৎ মনে হলো এই দিনটা কেন উদযাপন হবে না। আর 2005-এ মহারাজ প্রথম আমি করলাম কলকাতা টাউন হলে। আচ্ছা, টাউন হল উপচে পড়েছিল। আচ্ছা। টাউন হলের কর্তৃপক্ষরা বলল যে এখানে এত ভিড় আমরা মানে ইদানিং কালে দেখিনি। তো সর্বানন্দজি মহারাজ একদম দেখে অভিভূত, তিনি আমাকে বলেন, মধু তুমি এই প্রোগ্রামটা ছেড়ো না, এটা একটা দারুণ উদ্দীপনাপূর্ণ প্রোগ্রাম, মানুষের একটা আবেগ জড়িয়ে আছে এখানে। বজবজ থেকেই 9 সাল থেকে শুরু করলাম। প্রথমে তার আগে 2 বছর ওই শিয়ালদা পর্যন্ত হয়েছিল। তো আমি হোয়াই নট আলমবাজার মঠ, স্বামীজি আলমবাজার মঠে গিয়েছিলেন। তো আমরা তখন প্রিপারেশন নিলাম যে আলমবাজার মঠ পর্যন্ত এই প্রত্যাবর্তনের শোভাযাত্রাটা হবে। তো আমি প্রণানন্দজি জেনারেল সেক্রেটারি ছিলেন, প্রণানন্দজি মহারাজকে বললাম যে মহারাজ এটা করতে চাই, আপনাদের আশীর্বাদ চাই। বললেন ঠিক আছে, আমি তো চোখ অপারেশন হবে, আমি যেতে পারবো না, আমাদের সব সহকর্মীরা আমার যাবে, সাধুরা যাবেন। তো সে বছরে আমরা খুব বড় করেই হয়েছিল। তখন মুমুক্ষানন্দ ছিলেন। আচ্ছা, আচ্ছা, মুমুক্ষানন্দজি মায়ের বাড়ি ওখানে একটা মাঠ আছে নিবেদিতা পার্কে আমরা বক্তৃতার অনুষ্ঠান করলাম। আচ্ছা। এবং দলমত নির্বিশেষে সে তো বটেই, দলমত সবাই এক প্ল্যাটফর্মে হাঁটলেন। আর এখানে অনেক বয়স্ক মানুষ, 85 বছরের বয়স্ক মানুষ, তারা শিয়ালদা থেকে আলমবাজারের মধ্যে হেঁটেছে। আচ্ছা। 85 বছর বয়স, এবং জনতা হাঁটছে, হ্যাঁ, সব একাকার হয়ে গেছে একদম। সেখানে একটা কোন রকম স্বামীজিকে নিয়ে উদ্দীপনার যে একটা চরম আবেগ, সেটা আমরা খুব উপলব্ধি করলাম। মোটামুটি আমরা যে দেখছি বজবজ থেকে ট্রেনটা বোধহয় 10:45 ছাড়ে, শিয়ালদা এসে পৌঁছায় 11টার পরে, 11টার পরেই 12:15 নাগাদ। 12:15। আর শিয়ালদা থেকে প্রসেশনটা সাধারণত 1-1:30 1:30 নাগাদ, 2টো নাগাদ শুরু হয়, কারণ আমাদের শিয়ালদাতে স্বামীজিকে একটা রিসেপশন দেওয়া হয়। অনেক ডিগনিটারিজরা থাকেন, তারা একটু বক্তব্য রাখেন, তারপরে আমাদের শুরু হয়। এবং আলমবাজার আস্তে আস্তে সন্ধ্যা 6টা হয়ে যায়। 6টা 6:30 হয়ে যায় এটা। এবং রাস্তাতে অন্তত 30টা মঞ্চ হয়েছিল, এখনো হয়। এখনো সমস্ত ক্লাব সংগঠনকে আমি সংগঠিত করেছিলাম, বা এখনো তারা যুক্ত থাকবে। তো গতবার তো অর্গানাইজার হিসেবে রামকৃষ্ণ মঠ মিশন ছিল, একদম কিন্তু একদম। আপনি যাদেরকে যুক্ত করেছেন, আমরা তো কাউকে বাদ দিতে চাই না, হ্যাঁ, আপনি ছিলেন, সেই আপনিও ছিলেন। বহু জায়গায় মায়েরা শঙ্খ পুষ্প নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তায়। সুরেন্দ্রনাথ কলেজের ছেলেরা, ইভেন মেয়েরাও, স্টুডেন্টসরা, তারা স্বামীজির এই দিনটার কথা আমি তাদের কাছে বলেছিলাম যে সেই দিন ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে সেই ছেলেরা টেনে নিয়ে এসেছিল স্বামীজিকে। তো আমাদের ছেলেরা তখন বলছে যে আমরা ঘোড়ায় নয়, আমরা স্বামীজি কাঁধে করে নিয়ে আসবো। এটা আমাদের একটা আবেগ। তা ওরা স্বামীজির স্ট্যাচুটাকে ওরা কাঁধে করে ছেলেরা নিয়ে আসে। এখনো তাই করে, এখনো করে, খুব মানে উদ্দীপনার সঙ্গে করে। ছেলে মেয়েরা প্রত্যেকেই ওরা একটা লিটার বই দেয় সবাইকে, ছোট ছোট বই সবার হাতে দিয়ে দেয়, এবং মিষ্টি জল তো দেয়। অন্যান্য মঞ্চ করে, সেখানে আমি তাদেরকে একটু থ্যাঙ্কস দিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যদি তুমি ভারতকে জানতে চাও তবে তুমি বিবেকানন্দ পড়ো, তার মধ্যে সবকিছুই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। আধুনিক কালে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছেন, যেটি কোনো আচারগত নয়। তিনি বলেছেন, প্রত্যেকের মধ্যে ব্রহ্মের শক্তি, আর দরিদ্রের মধ্যে দিয়ে দেবতা আমাদের পূজা চান। আজকালকার যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক কাজের কথা শুনে থাকি, তার মূলে আছে
বিবেকানন্দের সেই বাণী যা মানুষের আত্মাকে টেনেছে, আঙুলকে নয়। তোমার আমার সবার দেশ ভুলবো না, নতুন ভারত গড়ব মোরা, থামবো না। স্বামীজি এক চিরন্তনী প্রেরণা। তিনি নিজেই বলে গেছেন, শরীর ছেড়ে দেওয়ার পরেও আমি কাজ থেকে ক্ষান্ত হব না। সারা পৃথিবী জুড়ে আমি মানুষকে প্রেরণা দেব, যতদিন না পৃথিবীর প্রতিটি মানুষ দেবতার মতন মানুষ হয়ে ওঠে। আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে এই শোভাযাত্রা ও সমাবেশে যোগ দিই। বিবেকানন্দরূপী সেই চিরন্তনী প্রেরণা থেকে প্রেরণা নিয়ে নিজেদের জীবনকে সার্থক করে তুলি। তোমার আমার সবার দেশ ভুলবো না, নতুন ভারত গড়ব মোরা, থামবো না। এবারের 19শে ফেব্রুয়ারি আর কয়েকদিন পরেই কলকাতা ও বরানগর স্থিত আমাদের সমস্ত শাখা কেন্দ্র, আমাদের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত আশ্রম, ক্লাব, প্রতিষ্ঠান ও সংস্থাকে আমি অনুরোধ জানাই, আপনারা সমবেত ও ব্যক্তিগতভাবে এই শোভাযাত্রায় যোগদান করুন, স্বামীজির উপস্থিতি অনুভব করুন এবং স্বামীজি থেকে বিচ্ছুরিত উদ্দীপনা ও প্রেরণায় অবগাহন করে নিজেদের ধন্য করুন। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। আমরা একটা কথা অবশ্য জানি যে যে দিনটার জন্য, যে মানুষটির জন্য এই দিনটি মহান, সেই মানুষটির জীবনবাণী কিন্তু এই দিনটি শুধু উদযাপন করার থেকে অনেক বড়। কিন্তু তবুও আমরা এগুলো পালন করছি, কেননা যে এর মাধ্যমেই সেই বিবেকানন্দের জীবন এবং বাণী যেন আমরা একদম স্মরণ করে রেখে দিই, আরও মুদ্রিত হয়ে ওঠে এবং আমাদের যুবকদের মধ্যে যেন তার জীবন এবং বাণীর যে মূল তাৎপর্য সেটা যেন আরও গভীরভাবে গেঁথে যায়। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না।